জাল নথি দিয়ে এসটি সার্টিফিকেট বানানোর অভিযোগ। ফারাক্কায় একই পরিবারের ৮ জনের শংসাপত্র বাতিল করা হলো। একই পরিবারের ৮ জনের শংসাপত্র বাতিল করলেন জঙ্গিপুরের এসডিও। ওবিসি হয়েও জাল নথি দিয়ে এসটি সার্টিফিকেট বানানোর অভিযোগ। তথ্য যাচাইয়ের পর বাতিল একই পরিবারের ৮ জনের এসটি সার্টিফিকেট। সব সার্টিফিকেটগুলো 2011 পরে ইস্যু করা আছে, ওটা ভালোভাবে রিভেরিফিকেশন হবে। অ্যান্ড স্পেসিফিক্যালি এই ইস্যু, এই কেসটা উনি ভুলভাবে বলেছিলেন কি উনি বেদিয়া কমিউনিটিকে বিলং করেন, বাট ওনার বাবায়ের বংশ তালিকা লোকজন আছে যদি শেরশাবাদিয়া থেকে কমিউনিটি থেকে বিলং করে। যদি বেদিয়া এসটি কমিউনিটি আছে, ওনার ব্যবহার, ওনার পদ্ধতিগুলো অনেক রকম আলাদা আছে। এইভাবে ভালো করে সবকো ডিউ প্রসেস অনুসারে বাদ করা হচ্ছে সার্টিফিকেট লিখে। আমি আশা করছি সবই যে ভুলভাবে সার্টিফিকেট পেয়েছেন, আমার অফিস থেকে একটা মৌকা দিয়েছেন কি আপনি নিজের মধ্যে আপনি সার্টিফিকেটগুলো লিখিতভাবে জমা করুন, না হলে তো আপনার উপরে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে। সরকার উত্তর দেবে। তৃণমূল সরকার নেই, এখন বিজেপি সরকার। সরকারি তথ্য কোথায় কি আছে না আছে, কেন সেটা হয়নি, সরকার উত্তর দেবে। যদি এখানে কোনো কারচুপি থাকে, কোনো জালিয়াতি থাকে, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটাই সরকারের কাজ। শুধু আমাদেরকে জানালেই হবে না, ব্যবস্থা নিতে হবে সরকার। কেন এরকম হলো আমরা জানতে চাই। আজ বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন প্রধানমন্ত্রী, কিন্তু সেখানে কি থাকবেন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ? আবু তাহের বলছেন কালকের কথা কাল হবে। ইউসুফ পাঠান বলছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ অবশ্যই যাওয়া উচিত। কটাক্ষ ছুড়ে দিয়ে সৌগত রায় বলছেন বিদ্রোহীরা ঠিক করুক তারা কোন পথে যাবে, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে দেখা গেছে এনসিপিআই এর 2 সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকুলি ঘোষ দস্তিদারকে। শুক্রবার নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। লোক কল্যাণ মার্গে এনসিপিআই সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন তিনি। আমাদের এমপিদের বলেছে এটুকু জানি, প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ কি সেখানে উপস্থিত থাকবেন? কালকের কথা কালকে বলবো, কালকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা কালকের কথা कालके बोलबो। हम लोग एनसीपीआई एक साथ है, सब लोग। हाँ, ठीक है ना। लेकिन एनडीए की अगर बात करें, आप लोग एनडीए का हिस्सा है, अपने को मानते हैं? देखिए, हम लोग जो देश के लिए बेहतर होगा हम वो काम करें। एनडीए की बैठक में जाएंगे आप लोग? कल मोदी जी एनडीए की बैठक होगी, दोबारा जाएंगे? करेंगे मोदी जी के? कल प्रधानमंत्री ने बुलाया सुबह। इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। রেবেলের যারা রেবেল তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আমি তো আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। এখন তো ওরা চলে যাবে মনে হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার। আপনি গাছেরও খাবেন তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, এ তো হয় না। মঙ্গলবার এনডিএর বৈঠক কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন না অভিনেতা সাংসদ দেব। শুক্রবারের বৈঠকে কি থাকবেন তিনি? এনসিপিআই সাংসদদের সঙ্গে আপনি এনডিএর বৈঠকে ছিলেন না, আপনিও কি এনডিএর থেকে দূরত্ব রাখছেন? আপনি কি এনডিএর সঙ্গে থাকবেন না, শুধু এনসিপিআইতে? থ্যাংক ইউ। শেষ পর্যন্ত এনসিপিআই এর ভবিষ্যৎ কি সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এনডিএর বৈঠকে অনুপস্থিত থেকেও মুখ্যমন্ত্রীর বৈঠকে গিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন মুর্শিদাবাদ জেলার 3 সাংসদ। এরপর বাকি 17 জন এনসিপিআই সাংসদদের সঙ্গে আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে ডাক পেয়েছেন তারাও। আর সেখানে উপস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই বৃহস্পতিবার তারা বৈঠক করলেন অমিত শাহের সঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের 20 জন বিদ্রোহী লোকসভার সাংসদকে, যারা বর্তমানে এনসিপিআইতে। এই পরিস্থিতিতে মূল প্রশ্ন একটাই, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা।
তার আগে বুধবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করলেন এই 3 সাংসদ। তাদের সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায় এবং অসিত মালো। আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের কমিউনিটির এই বিষয়টা বলেছি। আমার মনে হচ্ছে অভিযোগটা ঠিক নয়। যা করছে প্রশাসন করছে। দলগতভাবে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ধর্মাচরণ প্রত্যেকেই নিজের ধর্মস্থানে করবেন, সেই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ওই সাংসদদেরও বুঝতে হবে যেটা মুঘল শাসন চলছে না, এখানে শিবাজি রাজ চলছে। এদিন 12টা নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা ছিল 3 এনসিপিআই সাংসদের, কিন্তু সেই সময় অফিসে ছিলেন না অমিত শাহ। ক্যাবিনেট বৈঠকের জন্য বেরিয়ে যান তিনি। 2:30 সময় দেওয়া হয় 3 এনসিপিআই সাংসদকে। পরে ফের 3:30 সময় ডাকা হয় তাদের। অমিত শাহের সঙ্গে 15 মিনিট কথা হয় 3 এনসিপিআই সাংসদের। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ দুপুরে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি দল। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তারা দেখা করতে চেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এ প্রসঙ্গে দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপিআই এর সাংসদরা। আর শুক্রবার দুপুরে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে দেখা করতে চেয়েছেন তারা। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। আমাদের বিরোধী যে চিফ হুইপ তিনি একটা চিঠি দিয়েছিলেন, সেটা তো তিনি জানিয়েইছেন। সেই চিঠির ভিত্তিতে একটা ডেলিগেশন যাবে। তো সেই ডেলিগেশনের তবে সংখ্যাটা আবার বলছি 12 নয়। কালকের বৈঠকের একটা স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডায় আমরা মিটিং করব। ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে খান খান। কালীঘাট তৃণমূল অস্তিত্বের সংকটে ভুগছে। লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপির শরিক হয়ে গেছেন। আর ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের বিরোধী বললেও আদতে তারা বিজেপি ঘেঁষা। এই পরিস্থিতিতে কখনো এনসিপিআই সাংসদরা এনডিএর বৈঠকে উপস্থিত থাকছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে বসছেন, কখনো দিল্লিতে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এবার ঋতব্রত তৃণমূলও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চলেছেন। পরপর বৈঠক নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। মূলত মানুষের জন্য, এসআইআর এর জন্য ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না। দিল্লির বিশ্বাসঘাতকদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ করেছেন, তাই রাজ্যের বিশ্বাসঘাতকদের দুঃখ হয়েছে। সেই জন্য আমরাও যাব, আমরাও ছবি তুলবো, ঘ্যান ঘ্যান, সেই জন্য কালকে যাচ্ছে। আর সেখানে গিয়ে সব নিজেরা ভালো সাজতে যাচ্ছে। তার সঙ্গে বাংলার মানুষ বা এসআইআরে যারা অসুবিধায় আছেন তাদের স্বার্থের কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে বৈঠক বাগযুদ্ধ চলছে সমান তালে। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কি কথা হয়েছিল তা নিয়ে ফের সরব হলেন মদন মিত্র। বললেন 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। সব কথা বলার দিন আসলে বলবো। যদিও মদন মিত্র দাবিকে সত্য মিথ্যা কিছু না বললেও দলের বৈঠকের কথা বাইরে বলা দুর্ভাগ্যজনক বললেন কুণাল ঘোষ। তার এই বক্তব্যের সঙ্গে অবশ্য সহমত মদন মিত্র। এই কারণেই করছেন না, কারণ উনি জানেন যে আমরা 1/10 বলেছি, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন? মদন মিত্র কুণাল ঘোষকে মধ্যস্থতা করতে বলেছিলেন। এই নিয়েই এখন জোর জল্পনা, কারণ বোমা ফাটিয়েছেন মদন মিত্র। চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।
মদন মিত্র মিথ্যা কথা বলছেন এমন কোনো কথা বলেননি কুণাল ঘোষও, ফলে জল্পনা গুঞ্জন আরও জোরালো হয়েছে। তোকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বললো, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে যে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। মদন মিত্রের এই দাবি রাজনীতিতে ঝড় তুলেছে। এই আবহেই ফের মুখ খুললেন তিনি, কার্যত হুঁশিয়ারি দিলেন। আমি সেই কথাটাই মেনে বলছি যে সবটা কিছুই বলিনি, আরো অনেক কথাই আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো, একদিনে তো সবটা বলা যায় না। কিন্তু এইটুকুন ঠিক যে হেরে যাওয়ার পরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করার প্রস্তাব দিচ্ছেন, তিনি তার বাড়িতে বিকেলবেলা বাড়ির থেকে বেরিয়ে উল্টো দিকের বাড়িতে দিদির বাড়িতে আসা ছাড়া আর তারপর বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য কর্মসূচি বাংলার বুকে নিতে পারেননি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। মদন মিত্র দাবি করছেন সেই বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কুণাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবার এখনো একবারও বলেননি যে মদন মিত্র যা বলছেন তা মিথ্যা। যদি আমি মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। কার্যত একই কথা কুণাল ঘোষ বুধবারও বলেছিলেন। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষ দুজনকে কথা বলতেও দেখা যায়। কুণাল এইটুকুন স্বীকার করেছে, এর জন্য আমি খুশি যে অভিষেককে আমরা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় বোঝাবার মূল টার্গেট যেটা, যে তুমি স্টেপ ডাউন করো। আমি বলছি যে কুণাল যেটা বলেছে ওটা আমি একমত, যে পার্টির সব কথা বাইরে বলা উচিত নয়। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন এবং তার কি আপডেট হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী কি করে জানবেন? আপনি না জানালে, বারবার না জানালে। সাগর কখনো শুকোয় না, আর সত্য কখনো লুকোয় না। পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে 100%, নিশ্চয়ই। মদন মিত্রর বিস্ফোরক দাবি কালীঘাট বিরোধী তৃণমূলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কুণালবাবু কিন্তু ঠিক ডিনাই করেননি। এখন মদনদা যেটা বলেছেন তো ক্লিয়ার, যে দিল্লিতে তো এই কাজেই গেছিলেন, একটা সেফ প্যাসেজ চাই। তো অবাক হয়নি মদনদার কথাটা, একটা ডেসপারেশন রয়েছে পালিয়ে যাওয়ার, চলে যেতে দাও, কোনো ডিস্টার্ব করবো না, আসবো না, শুধু চলে যেতে দাও। এই যে কাতর আর্তি, মানে মদনদার সঙ্গে যে কথোপকথন, কুণালবাবু যেটাকে পুরো ডিনাই করেননি, তো সেই কাতর আর্তিটাকেই তো এন্ডোর্স করছে। মদন মিত্রর দাবি তিনি 100 ভাগের 10 ভাগ বলেছেন, বাকিটা কি তিনি সামনে আনবেন? কৃষেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 2021 সালে তৃণমূল সরকারের আমলে রাস্তা তৈরি এবং মেরামতিতে নয়-ছয় হয়েছে কোটি কোটি টাকা। উল্লেখ করা হয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্টে। পুরনো যন্ত্রপাতি, খারাপ বিটুমিন ব্যবহার করার পাশাপাশি কিছু ঠিকাদারকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে রিপোর্টে। বর্ষা আসতেই বেহাল দশা রাস্তার, বেরিয়ে পড়েছে খানাখন্দ, যাতায়াত করতে প্রাণ ওষ্ঠাগত পথচারীদের। কিন্তু এর জন্য দায়ী কারা, তা নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ক্যাগের রিপোর্টে। নিম্নমানের বিটুমিন থেকে পুরনো যন্ত্রপাতি, ঠিকাদারকে বাড়তি সুবিধা দেওয়া থেকে পরিকল্পনার অভাব। তৃণমূল সরকারের আমলে 2021 সালে রাজ্যে বিভিন্ন রাস্তা তৈরি ও মেরামতিতে এভাবেই কোটি কোটি টাকা নয়-ছয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্টে। তৃণমূল কংগ্রেস সরকার 2021 সাল থেকে 2025 সালের ক্যাগ রিপোর্ট প্রকাশ করেনি। ক্ষমতায় আসার পর তা বিধানসভায় পেশ করেছে রাজ্যের বিজেপি সরকার। এই রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র ফুটপাত তৈরিতে নিয়ম মেনে কাজ না করায় নয়-ছয় হয়েছে অন্তত 165 কোটি টাকা। 4 জায়গায় পরীক্ষামূলক তদন্ত করে দেখা গিয়েছে নিয়ম না মেনে গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে, যার ফলে নয়-ছয় হয়েছে প্রায় 16 কোটি টাকা।
এছাড়াও রাজ্যের অন্য একটি অংশের 8টি জায়গার তথ্য খতিয়ে দেখা গেছে রাস্তা তৈরিতে অপচয়ের পরিমাণ প্রায় 53 কোটি টাকা। বাঁকুড়া ডিভিশনে রাস্তা তৈরি এবং মেরামতিতে 84 কোটি টাকা খরচ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ক্যাগ রিপোর্টে। তৃণমূল সরকারের অনিয়ম এবং পরিকল্পনাহীনতা নিয়ে অভিযোগ তোলা হয়েছে রিপোর্টের লাইনে লাইনে। রিপোর্টে বলা হয়েছে সঠিক পরিকল্পনা ছাড়াই কাজ করা হয়েছে বেশিরভাগ জায়গায়। কার্যত কোনো জায়গাতেই সঠিক সমীক্ষা করে কাজ হয়নি, সঠিকভাবে করা হয়নি মাটি পরীক্ষা। সামগ্রিকভাবে কত টাকা অপচয় হয়েছে তার উল্লেখ না থাকলেও বিভিন্ন জায়গায় পরীক্ষামূলক তদন্তে যে তথ্য উঠে এসেছে তা চোখ কপালে তোলার মতো। ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে অনিয়ম নিয়ে জবাব চাওয়া হলেও উত্তর মেলেনি সংশ্লিষ্ট দপ্তরের। রিপোর্টে বলা হয়েছে গ্রামীণ ক্ষেত্রে 3টি নির্দিষ্ট রাস্তার সমীক্ষা করে দেখা গিয়েছে 36 কোটি টাকা অপচয় হয়েছে। এরকম ক্ষেত্রে আলিপুরদুয়ারে 9/6 হয়েছে 3 কোটি টাকা, কোচবিহারে 1 কোটি টাকা, বারাসাত ডিভিশনে 4 কোটি টাকা, বর্ধমানে 1 কোটি টাকা এবং দক্ষিণ 24 পরগনায় রাজ্য সড়কের কাজে 9/6 হয়েছে 1 কোটি টাকা। রাস্তার নকশা সঠিক না হওয়ায় রাজ্যের 4টি জায়গায় 16 কোটি টাকা বাড়তি খরচ হয়েছে। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে সময় পার হলেও কাজ শেষ হয়নি, আবার কোথাও কাজ দেরিতে শেষ হওয়ায় বেড়েছে বাড়তি খরচের অঙ্ক এবং অনুমতি ছাড়াই সেই বাড়তি টাকা দিয়ে দেওয়া হয়েছে। রাস্তা মেরামতিতে সঠিক মানের বিটুমিন না দেওয়ায় কোটি কোটি টাকা বাড়তি খরচ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। শুধু বিটুমিন নয়, বিভিন্ন উপকরণ পরীক্ষা করার ল্যাবের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে নিয়ম বিরুদ্ধভাবে পুরনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, কোনো নজরদারি ছিল না, অনুমতি ছাড়াও করা হয়েছে রাস্তা মেরামতি। এমনকি নির্দিষ্ট কিছু ঠিকাদারকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। একটি ক্ষেত্রে কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে ঠিকাদারকে সুদহীন ঋণ দেওয়ায় 6 কোটি টাকা ক্ষতি হয়েছে রাজ্য সরকারের। কিন্তু এই 9/6-এর নেপথ্যে কারা? 9/6-এর কোটি কোটি টাকা গেছে কাদের পকেটে তা কি জানা যাবে? ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।